যদি এনসিপি নিয়ে কথা হচ্ছে, আমি সামান্তার কাছে আর বেশ কয়েকটি প্রশ্ন আমি করতে চাই। আমরা দেখেছি যে আপনার সহকর্মী, একসময় সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মী, তারা দল ছেড়ে চলে গেছে। আপনিও একসময়, মানে আমরা যা দেখেছি, আমরা এই দলটির গঠন শুরু থেকে এখন পর্যন্ত আপনি আছেন, মানে এটার ভবিষ্যৎ আসলে কি দেখেন, বা আপনার সহকর্মীদের চলে যাওয়া এই বিষয়গুলোকে আপনাকে কিভাবে দেখেন? প্রথমত ডক্টর তাসনিম জারা এবং ডক্টর তাজনুবা জাবিন দুজনেই আমার রাজনৈতিক সহযোদ্ধা। দীর্ঘ ১.৫ বছর আমরা একসাথে লড়াইটা করেছি। আর ওনারা এই পার্টির ফাউন্ডার মেম্বার, অ্যাজ এম আই। আমার খুবই, মানে এটা মন থেকে আমি আসলে আহত। ওনাদের যে চলে যাওয়াটা, এটা আমি আসলে মেনে নিতে পারি নাই। এবং ওনাদের চলে যাওয়াটা সবসময় আমাকে চলে যাওয়ার জন্য উৎসাহিত করছে প্রত্যেক মুহূর্তেই। কিন্তু আমি আসলে এই পার্টিটা একটা মধ্যমপন্থী প্রমিস নিয়ে এসেছে। মধ্যমপন্থা কখনো ওভারনাইট হয় না। মধ্যমপন্থা হচ্ছে আপনি ডানপন্থী, বামপন্থী, অন্যান্য সকল পন্থীকে একসাথে করবে এবং তারা আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি কখনোই মনে করি নাই আমি এসে এখানে মধ্যমপন্থার রাজনীতি করতে পারবো, সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি এই পার্টিতে আসিনি। আমি মনে করি যে এটার একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ঘটবে সবসময়। এবং সেই যে আর্গুমেন্টটা, আমি এমনিতে একটু আর্গুমেন্ট, এই যে ইন্টেলেকচুয়াল যে আর্গুমেন্ট, এগুলো তো আমি এমনিতেও মনে করি যে এটা আমার জন্য ভালো। সো আমি এটার এক্সপেক্ট করে এসেছি। সো এখন ওনাদের চলে যাওয়াটা কিন্তু আসলে আমাদের পার্টির যে মধ্যমপন্থী অবস্থান, সেইটার থেকে এটাকে একটা রাইটের দিকে নিয়ে যাওয়া, একটা ডানপন্থী অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আমি মনে করি যে পার্টির যে ইন্টারনাল স্ট্রাকচার আছে, এইখানে আসলে যারা তর্ক এখনো করতে চান, যারা সমালোচনা করতে চান, এটার একটা স্পেস থাকা উচিত পার্টিতে। যদি এটা না থাকে, তাহলে এই পার্টিটার যে ভবিষ্যৎ, সেটা ভালো ভবিষ্যৎ হয়ে উঠবে না। তবে আশাবাদ রাখতে চাচ্ছি এখনো। এবং আমি যদি আমার যে সহযোদ্ধা দুজন চলে গেছেন, তাদেরকে যদি এই জার্নিতে পাশে পেতাম, আমি আরেকটু শক্তিশালী বোধ করতাম নিজে। এটা দুঃখজনক যে তাদেরকে আমি সাথে পাচ্ছি না এখন। জি, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই সব কিছু দেখছেন, একজন নিরপেক্ষ অবজারভার হিসেবে কোনো কিছু আপনার চোখ এড়ায় না। আপনি কি মনে করছেন আসলে এই পরিস্থিতিতে? নতুন রাজনীতিকের কথা বলছিলেন, যে ডানপন্থার রাজনীতির উত্থানের কথা বলছিলেন, এনসিপির অবস্থান কথা বলছিলেন। আপনি কিভাবে দেখছেন আসলে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তির উত্থান কত দূর, বা আসলে আদৌ কি সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক, ইটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। ইনফ্যাক্ট আপনি ধরেন যে এই এনসিপির যারা প্রথম শ্রেণীর নেতা বা নেত্রী, তার ভিতরে এই সামান্ত শারমিন একজন অন্যতম নেত্রী, আমি বলবো, শ্রদ্ধা রেখে বলছি। তাদের অনেক কথা আছে জামাত বিরোধী। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আছে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, এটা, এবং জামাতের বিচারের দাবিও করেছেন। হ্যাঁ, আপনাদের মনে এক অন্তরে আর এক, এটা বলেছে নাসিরউদ্দিন। আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন, সেটা বলেছে। তারপরে জামাতের কার্যক্রম এরশাদের মতো, এটা বলছে সার্জিস। জামাত আর সামন্ত মনেই আছে কি বলছে, বিরুদ্ধেই বলছে। আবার কেউ বলছেন যে জামাত কি কোনো ইসলামী দল, তা সঠিকভাবে জানি না এবং মনেও করি না, এটা হাসনাত আবদুল্লাহ বলেছে। ইসলামী দল যদি মন না করে, সেটা তার ব্যাখ্যা, ওটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, বাট আলটিমেটলি এটা তার বিরুদ্ধে যায়, মানে জামাতের বিরুদ্ধে যায়। আবার জামাত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন, সরোয়ার তুষার বলেছে। জামাত ইসলামীর পিয়ার পদ্ধতি, আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এটা বলছে নাহিদ ইসলাম, ওনাদের আহ্বায়ক। মানে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই না যে তাদেরকে আমি এখন বলবো তোমরা জামাতে বা আপনারা জামাতে কেন যোগ দিছেন। জামাতে এইগুলি বলে তারপরে আপনি যোগ দিছেন কেন, এটা বলার জন্য আমি বলি নাই। এবং এটা নিয়ে যদি কেউ নিন্দা করে, অনেকেই করতে পারে, আমি মনে করি তাদের রাইট নেই, অ্যাটলিস্ট পলিটিক্যাল লিডার যারা, কারণ তারা যত 53 বছর যাবৎ একটা বৃক্ষরোপণ করে গেছে, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং একজন রাজনীতিবিদ সে তার ইচ্ছা মতো করবে যখন যেটা মনে করবে। পাশাপাশি জামাতকে যদি আমি রাজাকার হিসেবে চিহ্নিত করি, যদিও আমি সম্প্রতিকালে 53 বছরের ইতিহাস, বিশেষ করে এরশাদ পতন থেকে শুরু করলে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের দ্বিদলীয় রাজনীতি আমরা যেটা দেখে আসছি, কারো কোনো রাইটই নাই জামাতকে রাজাকার বলার। এই কারণে বলার রাইট নেই
আমি জামাত রাজাকার কি রাজাকার না, আবার যদি রাজাকার বলেন তাহলে তাদের বিচারও করছে। কিন্তু আমি রাইট নেই বলি কোন অর্থে? আপনারা তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন, আপনারা তাদেরকে নিয়ে মন্ত্রী বানিয়েছেন, তারপর আপনি কেন এটা বলবেন? সাইলেন্ট থাকা উত্তম। এখন আসেন, আপনি এনসিপির এরা জামায়াত কখনো বন্ধু হয়ে যায়, কখনো শত্রু হয়ে যায়, এটা কেন? মানে যার যখন প্রয়োজন আপনি যেটা বলছেন। এটার কারণ হচ্ছে রাজনৈতিক আদর্শ যদি আপনার না থাকে, আপনার শুধুই ক্ষমতায় যেতে হবে। আর শুধুই ক্ষমতায় যাওয়ার মানেটাই হচ্ছে অন্যভাবে লাভজনক। আমি আবারও বলছি, অন্যভাবে লাভজনক, এবং সেটাকে আপনি ফাইনালি যখন আপনার বন্ধু হচ্ছে তখন তিনি রাজাকার থাকছেন না, বা গায়ে থেকে যুদ্ধবন্দী তখন থাকছেন গায়ে থেকে ঘ্রাণ পান। ঘ্রাণ তো যখনই বন্ধু হন তখন যখন প্রয়োজন হয় না তখন আপনি গন্ধ পাচ্ছেন। মানে এই যে দ্বিচারিতা, এইটা আপনি শুনেন, এখনো তো দলীয় প্রভাব থাকে, বড় দল থাকে, সাধারণরা কিছু করতে পারে না, বলতে পারে না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন দীর্ঘ 15 বছর যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবাই করেছে দাবি করি, অথচ সবাই দাবি করা সত্ত্বেও কিন্তু কিছুই হয় না। ইনফ্যাক্ট 5ই আগস্ট যেখানে আমরা ছিলাম ঠিক সেই অবস্থায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। মানে সংবিধান কোনটা বলবেন? পুরনোটা। অথচ পুরনোটার ধারে কাছ দিয়ে আপনি নাই। ওই সংবিধানে কোনো নিয়মই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হয় না। তা সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ এখন যেহেতু নির্বাচনের ট্রেন্ডটা চলছে, আজকে অলরেডি নমিনেশন পেপার জমা দিয়েছেন, বিভিন্ন দল জমা দিয়েছেন, সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না। বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সম্পূর্ণ বেআইনি কায়দায় একটা নির্বাচন হতে যাচ্ছে। এবং আপনি যদি বেআইনি কায়দায় নির্বাচন হতে যাচ্ছে আপনি বলছেন? কেন? আপনি কোন বিধানে করছেন বলতে হবে তো আপনাকে। আপনি তো বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধানের অধীনে করছে। সেটা তো রাজনীতিবিদরা এখনো বলেননি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। এটাকে আদৌ বলছেন? বলেননি। ওনারা একদিকে নির্বাচন চান, আরেকদিকে একটা বৈধতা দিতে চান না। মানে আপনি কোন প্রক্রিয়ায় যাচ্ছেন বিষয়গুলো। আবার যদি ওনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে, তাহলে ওনার 72-এর নিয়ে, যেটা নিয়ে আমি একটা ক্যাপিটাল বানায় রাখছি, আমার ওটা নষ্ট হয়ে যায়। মানে 72 সংবিধানে অস্বীকার করা হয়, এরকম একটা ভাব। কিন্তু একবারও ভাবেন না যে সময়ের দাবিতে সব কিছুর পরিবর্তন হয়, স্ট্রাকচার ঠিক থাকে। যেমন আপনি এই যে স্ট্রাকচারের উপরে একটা বিল্ডিং হয়, এটার স্টাইল ডিজাইন কিন্তু চেঞ্জ করা যায়, স্ট্রাকচার ঠিক রেখে। আপনি এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন যে আইনগত ভিত্তি নিয়ে। ইয়েস, আইনগত ভিত্তি আমি প্রশ্ন তুলছি। তাহলে নির্বাচনের পরে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে যেটা আইনগত ভিত্তি। চ্যালেঞ্জ করলে কিছু হবে না এখানে। আপনি চ্যালেঞ্জ করলে কিছু হবে না। আপনি এই যে নির্বাচনটা যেভাবে হতে যাচ্ছে, সেটা কি কেয়ার করতেছে কে? হু ইজ কেয়ারিং ইট? কে কেয়ার করছে? আপনি একদিকে যখন একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে যায় প্রশ্ন করার কারণে, আপনি একদিকে যখন গানম্যান দিচ্ছেন, তার মানে কি? গানম্যান দেওয়ার মানে হচ্ছে সে নিরাপদ না। নিরাপদ না মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে না। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে হাদি নিহত হইল, সে একজন ক্যান্ডিডেট। তারপরে চট্টগ্রামের 8-এ বিএনপির ক্যান্ডিডেট গুলি মারা হয়েছে। তারপরে আপনি যদি ধরেন এখন পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার হয় নাই, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি সব কিছু আবার উল্টা দিকে অস্ত্র বরাদ্দ দিচ্ছেন, যে নিজের অনিরাপদ মনে করে তাহলে অস্ত্র নেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? সব কিছু কী চিত্র দেয় বলেন? আপনি হাদির ব্রেইন অপারেশন করতে পারলেন না। গ্রাউন্ড কি ছিল জানেন? গ্রাউন্ড ছিল বডি স্টেবল না। এটা জানেন তো? তাকে সিঙ্গাপুরে যখন নিল, তার ব্রেইনে অপারেশন করার কথা, বডি স্টেবল হয় নাই বিধায় অপারেশনটা করতে পারে নাই। তার মানে বডিটাকে যদি প্লেইং ফিল্ড ধরেন আর মাথাটাকে যদি নির্বাচন ধরেন, তাহলে বডি স্টেবল না হইলে অপারেশন করা যায় না। একইভাবে মাঠ ঠিক না হইলে নির্বাচন করা যায় না। অথচ আমরা শুনছি এর আগে একে অপরকে বলতেছে নির্বাচন প্রশাসন ওদের কথায় চলে, আর এক পক্ষ হলে প্রশাসন এদের কথায় চলে। তাহলে প্রশাসন কেউ না কেউর কথায় যদি চলে, তাহলে তো ফিল্ডটা ঠিক নাই। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন বলা হচ্ছে যে এই যে এনসিপির যারা জামাতে যোগ দিছে, সঠিক ব্যাঠিক তাদের ব্যাপার, তারা রাজনীতিবিদ, আমার সামনে আছে সে। কিন্তু আমি প্রশ্ন আমার অন্য জায়গায়। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলতে যে কার্ডটা চালাইতো, এটা চালানো কঠিন অপরাধ। কেন অপরাধ? আমি 2জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার কথা যদি বলি, তারা কারা? একজন মেজর আখতারুজ্জামান, তার দীর্ঘদিন যে রাজনীতির কেরিয়ার, সে কোথায় যোগ দিছে? জামাত। এলডিপির কর্নেল অলি, তার মতো একজন মানুষ হয়, উনি মুক্তিযোদ্ধা, উনি যোগ দিলেন কোথায়? জামাতে। তার মানে কি? মেজর আখতারুজ্জামানের 5 বার বহিষ্কার করা হয়েছে, 5 বার আবার ফেরত নেওয়া হয়েছে। তার মানে কি?
সে যোগ দিছে জামাতে। এলডিপির অলি সাহেব দীর্ঘ কেরিয়ার জিয়াউর রহমান সাহেবের সাথে সহযোদ্ধা ছিলেন উনি। ওনার অ্যাকশন, ওনার সব কিছুতে মনে হয়েছে যে বিএনপিকে সে মনে প্রাণে ভালোবাসে। আমার সাথে তার কথা হয়নি, কারণ নাহলে দীর্ঘ এতদিন থাকেন। উনি এসে যোগ দিলেন, তার মানে কি এখন আপনি এই কর্নেল অলি কি রাজাকার? মেজর আখতারুজ্জামানকে আপনি কি রাজাকার বলবেন, নাকি জামাতে মুক্তিযোদ্ধা বলবেন? কারণ সব তো এক জায়গায় মিক্সড হচ্ছে। জুলাই চেতনার এরা ধারণ করে, এদের ব্যাপারে কোনো সন্দেহ আছে যে আমরা জুলাই চেতনা ধারণ করে কি করে না? এদের ব্যাপারে কোনো ডাউট নাই। আমি করি কি করি না আমার ডাউট থাকতে পারে আপনার, এদের ব্যাপারে ডাউট নাই। তাহলে জুলাই চেতনা যারা ধারণ করে, কারা সবচেয়ে বেশি এই জুলাই চেতনার বিরোধী? তারা হলো আওয়ামী লীগ। কারণ এই জুলাই চেতনার নামে তাদেরকে সরায় দেওয়া হয়েছে। সেই আওয়ামী লীগও কিন্তু, আওয়ামী লীগের অনেক লোক নেতাকর্মী কিন্তু কোনো না কোনো দলে যোগ দিচ্ছে, আমরা জানি। তো আপনি যে দলে আওয়ামী লীগের ঠাঁই হবে, সেই দলে তো এনসিপির লোকের ঠাঁই হওয়ার কথা না। সেই বিতর্কে আমি যাচ্ছি না। বিতর্কটা হইলে জামাতকে আমরা এখন কি বলবো? আওয়ামী লীগের ঠাঁই আসলে কোথায় নেই? কোন দলে আপনি দেখছেন বা দেখছেন না? নাই কোন দলে, সেটার আরেকটা প্রশ্ন। আপনি যেমন ধরেন এই যে জুলাই অভ্যুত্থানটা হইল, সেখানে নাকি ছাত্রলীগেরও কিছু লোক অথবা জামাত শিবিরের কিছু লোক ছাত্রলীগ পরিচয়ে লুকাইয়াছিল, আবার ছাত্রলীগ পরিচয়ে লুকিয়েছে, আবার ছাত্রলীগেরও কিছু শিবির পরিচয়ে লুকাইয়েছিল, যারা এই আন্দোলনগুলো করেছে। সময়ের ব্যবধানে বিষয়টা প্রমাণিত হয়েছে বা ওপেন হয়েছে। আমার বক্তব্যটা হইলে এখন বাংলাদেশে এখন আপনি কাকে স্বাধীনতার পক্ষের বলবেন, কাকে স্বাধীনতার বিপক্ষের বলবেন? আর স্বাধীনতা যদি আপনি ধরেন 71 সালকে, আমরা কিন্তু সবাই পরিষ্কার একটা কথা বলতে চাই, 71-এর পরের এক্সটেনশন হলো 24। কারণ 71 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ কখনো স্টেবল হয় নাই পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, বরং দমায়ে রাখা হয়েছে, সবসময় দমায়ে রাখছে। যে যখন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে যাওয়া যাবে না, বক্তব্যে যাওয়া যাবে না। ফাইনালি যিনি টানা 14-15 বছর দমায়ে রাখলেন, সেখানে একটা বিস্ফোরণ হইল। সেই বিস্ফোরণ মানে কিন্তু এই না যে এটা নতুন কোনো চেতনার কথা বলছি। ওই যে 71 সালের পর থেকে যেভাবে রোলিং করে আসছিল, সেটা বিতাড়িত হওয়া প্রয়োজন ছিল, এবং সবাই সেই বিতরণটা চাচ্ছিলেনও। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা এই বিতরণটা করলো, এই বাংলাদেশে 3টা দলের কথা বলি, আমি নাম বলবো না, সবাই বুঝে নেবেন, আপনি আমাকে সেকেন্ড কোশ্চেন করেন না। বাংলাদেশে একটা দল আছে নেতা এবং কর্মী নির্ভর, নেতা কর্মী নির্ভর, আর একটা দলের সমর্থক নির্ভর, আর একটা হলো ক্যাডার নির্ভর। এই সমর্থক নির্ভর যে দল, তাদের কিন্তু সমর্থক আছে, নেতা কর্মী ওই রেটে নাই। কারণ এই দলটা যখন তৈরি হয়েছে, তার বহু আগে আওয়ামী লীগ তৈরি হয়েছে। তাহলে এই দলে আসছে কারা? বিভিন্ন জায়গা থেকে এসে সমর্থক গোষ্ঠী আছে। আর সমর্থক গোষ্ঠী থাকলে তাকে আপনি আন্দোলন জোরালো তারা করতে পারে না, যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ 15 বছর রাজত্ব করছে। আর ক্যাডার ভিত্তিক রাজনীতি যারা করেন, তাদেরকে সব দলেরই লাগে। এরশাদ বিরোধী আন্দোলনেও ক্যাডার ভিত্তিক লাগছে। কেন লাগে ক্যাডার ভিত্তিক রাজনীতি সব রাজনীতির দলে কেন লাগে? এই তো ক্যাডার লাগে কেন, সেই জবাব তারা দিবে, কারণ তারা নিচ্ছে। আবার এই ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নিয়ে মন্ত্রীও বানাইছে। তার মানে কি, ক্যাডার ভিত্তিকরে সবাই লাগে। আর নেতাকর্মী ভিত্তিক রাজনৈতিক দলদের সবল হয় কিভাবে দেখেন, 16 বছর রাজত্ব করার পর তাদেরকে সরাইয়া দেওয়ার 17 মাসের মাথায় কিন্তু ওই রাজনৈতিক দলের আন্দোলন, বক্তব্য আমরা খণ্ড খণ্ড পাই, মিছিলও পাই। আর যারা সমর্থক নির্ভর, তাদের অবস্থান থাকা সত্ত্বেও 15 বছর কিন্তু ওই আওয়ামী লীগ রাজত্ব করছে। এই সব জিনিস চিন্তা করলে ফাইনালি আমরা আজকে যে জায়গাটা আসলাম, যে এই কি বলে জামাতরে এলডিপিকে আশ্রয় দিয়ে, এনসিপিকে আশ্রয় দিয়ে, এলডিপিকে আশ্রয় দিয়ে কনফার্ম করছে যে তাদের ভিতরে মুক্তিযুদ্ধ আছে এবং মুক্তিযোদ্ধারাও তাদেরকে সমর্থন করতেছে। প্লাস পাশাপাশি এই মুক্তিযোদ্ধারা, যা বিশেষ করে আখতারুজ্জামান যদি ধরেন, আর আপনার নাম কি বললাম, এলডিপির অলি সাহেব, তাহলে তারা মুক্তিযোদ্ধার পক্ষের চেতনা যে দলটা ধারণ করতেছে, সেখানে তারা থাকতে পারেনি। অথচ এই দুজনও মুক্তিযোদ্ধা, তারা চলে আসছে জামাতের এখানে। এখন এইটার ব্যাখ্যা তারা দেবে, কিন্তু আমি দেখতেছি জামাত এখন মুক্তিযোদ্ধারে আশ্রয় দেয় এবং মুক্তিযোদ্ধা সেখানে আশ্রয় নিতে যায়। সুতরাং এখানে একটা বার্তা কিন্তু তারা দিচ্ছে। আর দ্বিতীয়টা হইল,
জামাত আরেকটা জিনিস প্রমাণ করলো এনসিপিকে আশ্রয় দিয়ে, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, এনসিপি যেহেতু জুলাই চেতনা ধারণ করে, সুতরাং জুলাই চেতনা ধারণ যারা করে তাদেরকে শেল্টার দেওয়ার মানে হচ্ছে যে জুলাই চেতনাটাকে, জুলাই আন্দোলন বা চেতনাধারী যারা, তাদেরকে তারা সমর্থন করছে বলে বুঝাচ্ছে। এবং এটা একটা দেশবাসীর কাছে বার্তা যাবে, নতুন জেনারেশনের কাছে একটা বার্তা যেতে পারে। যদিও এই টকশোর পরই দেখবেন আমরা জামাতের কথা বলি, জামাতের ট্যাগ লাগাবে, মানে রিয়েল বিশ্লেষণও করা বাংলাদেশে এখন কঠিন একটা জায়গা। জি, তবুও বিশ্লেষণ করতে হবে, আমাকে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাককে। আমি সামান্তাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি মাহফুজ আলমের একটি বক্তব্য উল্লেখ করতে চাই। তিনি কালকে এটি লিখেছেন। মাহফুজ আলম বলেছেন, জামায়াত এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম, আমরা জানি যে আপনারা একসঙ্গে কাজ করেছেন, যে তিনি এনসিপির নীতি নির্ধারণী হিসেবেও তাকে অনেকে জানেন। তিনি বলছেন যে আসলে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি সম্ভব হয়নি। চেষ্টা আর সম্ভবের মধ্যে আসলে কোনো ফারাক ছিল কি, যে কারণে আসলে আজকের এই অবস্থায় বলতে হচ্ছে যে আসলে সম্ভব হয়নি, আমরা পারিনি? আসলে এটা তো তার বক্তব্যের যে সারমর্ম, এটা ওনার কাছ থেকে শুনলে ভালো হবে। আমি বলতে পারি যে এটা, মানে আমি কি মনে করি এটা বলতে পারি। আমি মনে করি যে চেষ্টা তো আমরাও এখন করছি। যেমন ধরেন আমি আজকে বলি যে আমরা 6 জন, আমরা জাতীয় নাগরিক পার্টির 6 জন নারী নেত্রী, আমরা এই জোট হওয়ার আগেই আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলাম। ওনাকে আমরা জানিয়েছি যদি জামাতের সাথে জোট হয় তাহলে আমরা কেউ ইলেকশন করব না, এবং আমরা কথা রেখেছি এবং আমাদের কেউই ইলেকশন করছে না। এবং শুধুমাত্র যারা আপু ইলেকশন করছেন, কিন্তু উনি কিন্তু পার্টি থেকে পদত্যাগ করেছেন। সো আমরা যে কথা আমরা দিয়েছিলাম, শুধু একে অপরকে না, এই পার্টিকে এবং মানুষের কাছে আমরা সেই কথা রেখেছি। আপনারা আপনাদের কথা রেখেছেন, কিন্তু আপনারা তো উপেক্ষিত থেকে গেলেন। এখন আমি মনে করি যে এটা আসলে সময় বলে দেবে যে আমরা কে কি অবস্থান নিচ্ছি। দেখেন, আমাদের 6 জনের একটাই অবস্থান ছিল যে আমরা ইলেকশন করব না, কিন্তু আবার 6 জন আসলে এটা কিভাবে ডিল করবে, আর পরবর্তীতে আরও 30 জন এটার কিন্তু মানে প্রতিবাদ জানিয়েছে আহ্বায়কের কাছে। আপনারা সেটা লিক হয়েছে এবং এটা আপনারা দেখেছেন। সো এখন কিন্তু পজিশন, মানে কে কিভাবে এটাকে ডিল করবে, আসলে পার্টিটা আসলে কিন্তু পদত্যাগের মুখে সবাই আছে, কিন্তু আবার এটা দুইটা পক্ষ আসলে আমাদের পদত্যাগ চাচ্ছে। এক, যে আমাদের যারা বাংলাদেশের যারা লিবারেল এবং অতি লিবারেল যারা বামপন্থীরা আছে, তারা কিন্তু চায় আমরা পদত্যাগ করি। তারা মনে করে যে হ্যাঁ, এটা কেউ কেউ গুড ইন্টেনশনেও চায় যে আমরা আমাদেরকে তারা ওইখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখছিল, এখন আর দেখতে পাচ্ছে না। আমরা পদত্যাগ করলে পরেই একমাত্র আমরা যে আসলে যে